দড়ি বাঁধাও প্রায় শেষ। মিনিট খানেক পরে তুমি গলায় দড়ি দিবে। আচ্ছা, কি ভেবে মরে যাওয়ার সিদ্ধান্ত নিলে জানতে পারি? গলায় ফাঁস দেওয়ার জন্য সিলিংয়ের সাথে দড়ি বাঁধার সময় কারো কথা শুনে ঘুরে তাকালো মিহিকা। খানিক আগে আসা গলার স্বর অনুসরণ করে বারান্দার দরজায় তাকালো। দেখলো বারান্দার দরজায় একজন বয়স্ক লোক দাঁড়িয়ে আছে। লোকটাকে চিনি না মিহিকা। এত রাতে কোনো আগন্তুককে তার ঘরে দেখে অন্য সময় হলে চিল্লিয়ে বাড়ি মাথায় করত, কিন্তু আজ মন ভালো নেই, তাই চিল্লানোর মোডে নেই। তাই ভ্রুকুচকে প্রশ্নবোধক দৃষ্টিতে আগন্তুকের দিকে তাকালো, যার অর্থ আপনি কে, এখানে এসেছেন কেন, আর কিভাবে এসেছেন? আগন্তুক মিহিকার ভ্রুকুচকানো দেখে মুচকি হাসলেন। হেসে বললেন, আমি গালিব, আহমেদ গালিব। সামনের বিল্ডিংয়ের চতুর্থ তলার দক্ষিণ কর্নারের ফ্ল্যাটটাই থাকি। আমি তোমার প্রতিবেশী। আগন্তুকের কথায় বেশ বিরক্ত হলো মিহিকা। কান্নার কারণে রক্তবর্ণ হওয়া চেহারায় একরাশ বিরক্তি ঠেলে আহমেদ গালিবের দিকে তাকালো। গালিব সাহেব মিহিকার চেহারা পড়ে নিয়ে বললেন, তো আমি কি করব, এটাই ভাবো না, তাই তো? উত্তরে কিছু না বলে ভাবলেশীনভাবে তাকালো মিহিকা। গালিব সাহেব আবারও বললেন, আসলে তোমার বয়সী আমার একটা মেয়ে আছে, নাম রুফাইদা। রুফায়দা আর ওর মা আজ বিকেলে রুফায়দার নানুর বাসায় গেছে। বাসায় আমি একা। অফিস থেকে ফিরেছি খানিক আগেই। এসে ফ্রেশ হয়ে বারান্দায় এসেছিলাম সিগারেট খেতে। তখনই সামনের বারান্দা দিয়ে তোমার রুমে চোখ গেল। দেখলাম বারান্দা বরাবর খাটে তুমি বসে আছো। আমি ভাবলাম, প্রতিদিন তো রুফায়দার সাথে গল্প করি, আজ যেহেতু ও নেই, তাই তোমার সাথে গল্প করা যাবে। এভেবেই বারান্দায় টপকে তোমার বারান্দায় চলে এসেছি। এসে দেখি তুমি সুসাইড করার প্রস্তুতি নিচ্ছ। ভাবছিলাম ফিরে যাব, পরে আবার ভাবলাম, আসলাম যখন, মেয়েটার সুসাইডের পেছনের গল্পটাই শুনে যাই। মিহিকা এবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো গালিব সাহেবের দিকে। রাত 12টায় কোথা থেকে বাবার বয়সী লোক বারান্দা টপকে তার ফ্ল্যাটে হাজির হয়েছে। সে এসে বলছে কিনা সুসাইডের পিছনের গল্পটা শুনতে এসেছে। এ কি পাগল নাকি এলিয়েন? তবে দেখি তো তেমন মনে হচ্ছে না, বরং বেশ ভদ্রলোক মনে হচ্ছে। বয়স কত হবে, 50 কি 52। পরনে তার ধূসর ফতুয়া আর কালো ট্রাউজার, গায়ের রং তামাটে। চতুর্ভুজাকৃতির চোয়ালে কাঁচা পাকা খোঁচা খোঁচা দাড়ি, কালো মনির চোখ দুটোর ওপর চতুর্ভুজকৃতির ফ্রেমলেস চশমা, হাতের তর্জনী আর মধ্যমার মাঝে আধ খাওয়া একটা সিগারেট। তবে রুমে আসার পর থেকে সিগারেট হাতেই শোভা পাচ্ছে। তার মুখ অব্দি এগোচ্ছে না। হয়তো মেয়ের বয়সী কারো সামনে খেতে যাচ্ছে না। তার চোখে স্বচ্ছ চাহনি। দুষ্ট লোক হলে তার চোখে লালসা কিংবা ভয়ানক চাহনি থাকতো, যাই লোকে নেই। মিহিকা নাক টেনে গালে লেগে থাকা নোনা জল হাতের উল্টো পিঠ দিয়ে মুছে গালিব সাহেবের দিকে রক্তরাঙা চোখে তাকালো। তারপর রাগত স্বরে বলল, কেন এসেছেন এখানে? কে পাঠিয়েছে আপনাকে? নিশ্চয়ই ওই তিথি পাঠিয়েছে। তবে যেই পাঠাক না কেন, আপনি চলে যান এখান থেকে। আমাকে শান্তিমতো মরতে দিন, না হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। বলে দড়ি ঠিক করতে শুরু করলো মিহিকা। গালিব সাহেব এবারও হাসলেন। বললেন, ওকে, আমি চলে যাব। কোনো ডিস্টার্ব করব না তোমাকে। তোমার জীবনের শেষ 10 মিনিট আমাকে দাও। আমার সাথে খানিক গল্প করো। 10 মিনিট শেষ হলে আমি চলে যাব। ডিপ্রেশনের প্রভাবে আজকাল মুড সুইং করছে মিহিকার। হুটহাট যার তার উপর চওড়া হওয়া যেন স্বভাবে পরিণত হয়েছে। আজও তার ব্যতিক্রম হলো। গালিব সাহেবের কথায় মাথায় যেন রক্ত উঠে গেল মিহিকার। এমনিতেই মনটা ভেঙে চুরে খান খান হয়ে গেছে। অসহ্য যন্ত্রণায় তার হৃদবিষাদে ছটফট করছে দিন 15 যাবৎ। আর যেন সহ্য হচ্ছে না। কোথায় ভেবেছিল জীবন নামক ডায়েরি নিজ হাতে বন্ধ করে ওপারে পাড়ি জমাবে, মুক্তি পাবে এই যন্ত্রণা থেকে। কিন্তু হলো কি? কোথা থেকে এক বুড়ো লোক এসে তাকে কি সব উদ্ভট কথা বলছে। এক যন্ত্রণা শেষ করতে গিয়ে আরেক যন্ত্রণার সম্মুখীন হলো সে। এ যে মরতে গিয়েও শান্তি নেই। না, এত ভাবলে হবে না। আমাকে মরতে হবে। প্রথমে এই বুড়োকে ভাগাতে হবে, তারপর গলায় দড়ি দিতে হবে। এ ভেবে রাগী গলায় বলল, 10 মিনিট না, আর 1 মিনিট যদি আপনি এখানে থাকেন, তবে আমি চেঁচিয়ে লোক জড়ো করব। এই মুহূর্তে চলে যান আমার ফ্ল্যাট থেকে। আমাকে কোনো বাধা দিবেন না, ভালো হবে না। মিহিকার রাগ দেখে এবার শব্দ করে হাসলেন গালিব সাহেব। হাসতে হাসতে বললেন, তুমি রুফাইদার বয়সী, তাই আমি তোমাকে মেয়ের চোখেই দেখছি। তুমি আমাকে আঙ্কেল ডাকতে পারো। আর হ্যাঁ, এখন তুমি চেঁচিয়ে লোক জড়ো করলে তোমারই ক্ষতি হবে, আমার কিছুই হবে না। আমি তো খোলা বারান্দার রেলিং টপকে চলে যাব নিজের ফ্ল্যাটে। আমি নিয়মিত ব্যায়াম করি, তাই বয়স হলেও শরীর ফিট আছে। পালাতে মিনিট খানেক লাগবে, কেউ খুঁজে পাবে না আমাকে। তাছাড়া তোমার কাছে কোনো প্রমাণ নেই যে আমি এখানে এসেছি।
সুতরাং মা বলে কি, লোক ডেকে নিজের ক্ষতি না করে আমার সাথে মিনিট 10 গল্প করো, তাতেই হবে। গালিব সাহেবের কথা শুনে মিহিকা ভ্রুকুচকে বলল, লোক জড়ো করলে আমার কি ক্ষতি হবে? এই যে তুমি লোক ডাকবে, আশপাশের ফ্ল্যাট থেকে তোমার চিৎকার শুনে মানুষের ফ্ল্যাটের বাইরে জড়ো হবে। তারপর তারা সবাই মিলে মালিক সমিতিকে কল করবে। তারা এসে ডুপ্লিকেট চাবি কিংবা দরজা ভেঙে ভেতরে ঢুকবে। তারপর তুমি তাদের সব ঘটনা খুলে বলবে। তারা আমাকে খুঁজবে, কেউ কেউ তোমাকে জিজ্ঞাসাবাদ করবে। এত সবের মাঝে রাত কেটে যাবে, তোমার সুসাইড করা আর হবে না। তার চেয়ে বরং আমাকে তোমার সুসাইডের পেছনে গল্পটা বলো, আমি চলে যাব। তারপর তুমি শান্তিমতো সুসাইড করতে পারবে। শান্ত কণ্ঠে বললেন গালিব সাহেব। গালিব সাহেবের কথা শুনে মিহিকা খানিক ভাবল, তারপর বলল, সত্যি আপনি চলে যাবেন তো? কোনো বাধা দিবেন না তো? না, আমি কোনো প্রকার বাধা দিব না, কাউকে এই ব্যাপারে বলবও না। সত্যি? অনেকটা বাচ্চাদের মতো করে বলল মিহিকা। গালিব সাহেব হেসে সায় জানালেন। মিহিকা খাটের পাশ ঘেঁষে সাদা আর অরেঞ্জ কম্বিনেশনের টাইলসের ফ্লোরে বসে পড়ল। তারপর হাঁটুতে থুতুনি রাখল। মিহিকাকে বসতে দেখে গালিব সাহেব বারান্দা দিয়ে সিগারেট ফেলে দিয়ে মিহিকাকে কয়েক গজ দূরে থাকা একটা বিন ব্যাগে বসে পড়লেন। তারপর বললেন, এবার তোমার গল্প স্টার্ট করো। আমি কিন্তু রুফায়দার সাথে একদম ফ্রি। বাবা মেয়ে নয়, ফ্রেন্ড টাইপ সম্পর্ক আমাদের। তুমি নিজেকে রুফায়দার জায়গায় রেখে সহজভাবে আমাকে সব বলতে পারো। মিহিকা ভাবলেশীনভাবে গালিব সাহেবের কথা শুনল। তারপর আনমনে বলতে শুরু করলো, আমি মিহিকা, মাইশা রহমান মিহিকা, সবাই মিহি বলেই ডাকে। রাবিতে কেমিস্ট্রি নিয়ে পড়ছি। বাবা মায়ের একমাত্র সন্তান। বাবা যমুনা ব্যাংক ঢাকা ঢাকার কর্মরত একজন ব্যাংকার। মা গৃহিণী। বাবা মাকে নিয়ে ঢাকাতেই থাকেন। আমিও ঢাকা থাকতাম বাবা মায়ের সাথে। কিন্তু এইচএসসির পর ঢাবিতে চান্স পেয়ে পরিবার ছেড়ে রাজশাহী চলে আসি। থাকার জন্য বাবাই ফ্ল্যাটটা কিনে দেন। আমি এখানে থাকতে শুরু করি। মা বাবা আর শ্রাবণকে ছেড়ে এত দূরে সে থাকতে প্রথমে এত কষ্ট হলো, কিন্তু মাস তিনেকের মাঝে অবশ্য নিজেকে মানিয়ে নিই। শ্রাবণকে? কথার মাঝে ফোড়ন কাটেন গালিব সাহেব। মিহিকা শান্ত ভঙ্গিতে বলে, শ্রাবণ আমার প্রথম ভালোবাসা। বর্ষার এক বিকেলে ঝুম বৃষ্টিতে বাস স্টপে তার সাথে আমার প্রথম দেখা হয়েছে। তখন আমি সবে ক্লাস 10-এ পড়ি। প্রাইভেট শেষে কাকভেজা হয়ে বাসের জন্য অপেক্ষা করছি। শ্রাবণ তখন এসএসসি দিবে। সেও প্রাইভেট পড়ে বাসায় ফেরার তারায় বাস স্টপে দাঁড়িয়েছিল। বৃষ্টির ফোঁটা পড়ে আমার চশমার কাজ ঝাপসা হয়ে গিয়েছিল। মাইগ্রেনের সমস্যাটা তখন প্রবল ছিল। চশমা ছাড়া একেবারে চলতে পারতাম না। তাই আমি চশমার কাজ মোছার জন্য টিস্যু খুঁজছিলাম। ব্যাগ থেকে টিস্যুর প্যাকেট বের করে দেখি টিস্যু আমার মতো কাকভেজা হয়ে গেছে। এদিক ওদিকে দোকান খুঁজছিলাম। শ্রাবণ হয়তো ব্যাপারটা খেয়াল করেছিল। সে তার পকেট থেকে একটা টিস্যুর প্যাকেট এগিয়ে দিল। তার সেই উপকারের পর সৌজন্যমূলক পরিচয়, তারপর আলাপ, তারপর প্রেম। শ্রাবণের হাত ধরে পার করলাম 4টি শ্রাবণ। সময়গুলো বেশ ভালোই ছিল। মাস কয়েক আগে শুরু হলো সমস্যা। সেই সমস্যা আমাকে দড়ির মুখে দাঁড় করিয়েছে। হুট করে শ্রাবণের আচরণ পাল্টে গেল। তার ভালোবাসাটা এবার অবহেলায় রূপ নিল। ব্যস্ততার অজুহাত দিয়ে সর্বোচ্চ চেষ্টা করতে লাগলো এড়িয়ে যেতে। প্রথম প্রথম ব্যাপারগুলোকে নিকচই ব্যস্ততা বলে এড়িয়ে গেলেও পরবর্তীতে আর পারলাম না। আস্তে আস্তে কিছু জিনিস পরখ করতে লাগলাম। একমাত্র আমার সাথেই কথা বলার সময় ওর শত ব্যস্ততা এসে দাঁড়ায়, আর কারো সাথে না। আমার সাথে কথা বলতে গেলেই ওর কপালে বিরক্তির ভাঁজ পড়ে। বাকি সবার সাথে কথা বলার সময় তার ঠোঁটের কোণ থেকে হাসি সরে না। আমাকে নানান কাজের অজুহাত দিত, কিন্তু দিন শেষে ফেসবুকে বন্ধুদের সাথে আড্ডার ঘোরাঘুরি ছবি আপলোড দিতে ভুলতো না। সেই ছবিগুলোতে তার পাশে একটা মেয়েকে দেখতে পেতাম। আমার মনে খটকা লাগে, কোথাও সে অন্য কারোর সাথে জড়িয়ে নিত। ভাবতে আমার আত্মা কেঁপে উঠল। আমি এসব আর সহ্য করতে না পেরে ঢাকা চলে যাই। ঢাকা গিয়ে লুকিয়ে ওকে ফলো করি। ওর সম্পর্কে খবর নেই। আর জানতে পারি আমি চিটাগাং যাওয়ার পরপরই সে অন্য নীলিমা নামের এক মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে গেছে। সব শুনে আমি ওর সাথে কথা বলার চিন্তা করলাম। ফোন করে ওকে আমাদের দেখা করার স্থানে ডাকলাম। ওকে আমাকে এড়িয়ে যাওয়ার কারণ জিজ্ঞেস করলে ও সাব জানিয়ে দিল আমার সাথে তার যাচ্ছে না। সেই সম্পর্কটা আর রাখতে চায় না। বিশ্বাস করুন আঙ্কেল, সেদিন রেস্টুরেন্টের শত মানুষের সামনে আমি ওর পা পর্যন্ত ধরেছি, যাতে ও আমাকে ছেড়ে না যায়। কিন্তু আমাকে পা ঝাড়া দিয়ে ফেলে দিয়েছে। কি বলে জানেন? বলেছে,
আমাকে নাকি ও কখনো ভালোই বাসেনি। এসব নাকি জাস্ট টাইম পাস ছিল, আবেগ ছিল যা কেটে গেছে। না হলে আমি নাকি ওর নখের যোগ্য না। ও তার যোগ্যতা সম্পন্ন মানুষকেই বেছে নিয়েছে, তাকে ভালোবাসে, বিয়েও তাকেই করবে। আমার মতো মেয়েদের নাকি ভালোবাসা যায় না, জাস্ট ইউজ করে টিস্যুর মতো ফেলে দেওয়া যায়। ওর কথায়, ওর বিচ্ছেদে আমি ভেঙে পড়েছিলাম, খুব ভেঙে পড়েছিলাম। বাসার সবাই কারণ জিজ্ঞেস করতো, আমি বলতে পারতাম না, তাই এখানে চলে আসি। আসার পর থেকে ঘুটে ঘুটে মরতে থাকি। ওকে আমি নিজের থেকেও বেশি ভালোবাসি। ওর সাথে কথা না বলে আমি থাকতে পারি না, ঘুমাতে পারি না, খেতেও পারি না। আমি প্রতিদিন কম হলেও 1000 বার ওকে কল দিয়ে ফিরে আসার অনুরোধ করি। আর ও আমাকে অকথ্য ভাষায় গালাগাল করে। আমি এসব আর নিতে পারছিলাম না। আমাকে কষ্ট দেওয়া হয়তো আরও বাকি ছিল, তাই তো কাল সে তার গার্লফ্রেন্ডকে বিয়ে করে নিয়েছে। দুজনের একসাথে ছবি তুলে আবার আমাকে পাঠিয়েছে। তারপর ফোন দিয়ে হাসতে হাসতে বলে, দেখ কে কোন জায়গায় আছে। তোর মতো মেয়েদের জায়গা আমার লাইফে নেই। আমার তো ভাবতেই ঘৃণা লাগে, তোর মতো মেয়ের সাথে আমি এতকালে ডেট করেছি। স্মার্ট আর যোগ্যতা দেখতে চাস, তবে আমার বউকে দেখ, সে সব দিক দিয়ে পারফেক্ট, তোর মতো জিরো না। আমি উত্তরে কেঁদে বলেছিলাম, আমি মরে যাব। শ্রাবণ হেসে বলেছিল, মর, দেখি কেমন মরতে পারিস। আমাকে দায়ী করিস না আবার। এত প্রত্যাখ্যান, এত অপমানের পর আমার বেঁচে থাকা সাজে? যাকে আমি নিজের থেকেও বেশি ভালোবাসি, তাকে অন্য কারোর সাথে দেখতে পারছি না। যে স্থানে আমি থাকার কথা, সেই স্থানে অন্য কাউকে দেখে মরে যেতে ইচ্ছে হয়েছে আমার। তাই আমি মৃত্যুর পথকেই বেছে নিয়েছি। মিহিকা থামল। মিহিকার কথা শুনে গালিব সাহেব হাসিতে ফেটে পড়লেন। যেন তার সামনে মিহিকা নয়, বরং মিস্টার বিন দাঁড়িয়ে আছে। সেই মজার কাণ্ড করছে, আর গালিব সাহেব মজা পাচ্ছেন। মিহিকা গালিব সাহেবের দিকে ভ্রু কুঁচকে তাকালো। সে কি হাসার মতো কিছু বলেছে? তবে এই লোক হাসছে কেন? গালিব সাহেবের হাসি থামছে না, তিনি নিঃশব্দে হেসে চলেছে। মিহিকার এবার রাগ হলো। সে রাগত স্বরে বলল, আঙ্কেল, আপনি হাসছেন কেন? আমার অনুভূতিগুলো আমার কাছে কৌতুক মনে হচ্ছে। গালিব সাহেব হাসতে হাসতেই বললেন, তুমি যদি তোমার বাবা মায়ের অনুভূতিকে কৌতূহল বানাতে পারো, তবে আমি কেন তোমার অনুভূতিকে কৌতুক বানাতে পারবো না? তোমার অনুভূতির মূল্য আছে, তোমার বাবা মায়ের অনুভূতির মূল্য নেই। আর কার জন্য মরতে যাচ্ছ, যে কিনা তোমার মৃত্যু নিয়ে উপহাস করে? গালিব সাহেবের হেসে কথা বলা এই মিহিকার বন্ধ দরের দরজায় টোকা দিল যেন। মিহিকা করুণ স্বরে তাকালো গালিব সাহেবের দিকে। গালিব সাহেব এবার হাসি থামিয়ে শান্ত হয়ে বসলেন। তারপর মিহিকার দিকে তাকিয়ে বললেন, আচ্ছা, তোমাকে যদি বলা হয় তোমার ভালোবাসার মানুষটার বিয়ের সাক্ষী হিসেবে তোমাকে থাকতে হবে, তখন তুমি কি করবে? তোমার চোখের সামনেই তোমার ভালোবাসার মানুষ অন্য কারো নামে স্বাক্ষর করতে দেখতে পারবে? মিহিকা চকিতে তাকালো। তারপর গালিব সাহেবের কথা মোতাবেক শ্রাবণ আর নীলিমার বিয়েতে নিজেকে সাক্ষী হিসেবে দাঁড় করাতে গেল। চোখের সামনে শ্রাবণ অন্য কারো নামে স্বাক্ষর করতে কলম নিল, কলম বসালো। না, সে আর ভাবতে পারছে না। এমন পরিস্থিতিতে ভাবনায় আনতে বুক কেঁপে উঠছে। খুব কঠিন পরিস্থিতি। মিহিকা যে পরিস্থিতি থেকে গেছে, তার থেকে ভয়ঙ্কর পরিস্থিতি। সেই ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হলে সে কি করবে? এমন ভাবনায় সমাধান করতে না পেরে মিহিকা হতাশ কণ্ঠে বলল, এমন ভয়ঙ্কর পরিস্থিতির সমাধান নেই আমার কাছে। ঘটনাটা ভাবতেই আমার গা শিউরে উঠছে। আমি পারবো না নিজের ভালোবাসার মানুষকে স্বচক্ষে অন্যের হতে দেখতে। আমি তার আগেই কেঁদে মরে যাব। গালিব সাহেব বাঁকা হেসে বললেন, তুমি কত সহজে মরে যাবার কথা ভেবে ফেললে। ভয়ঙ্কর পরিস্থিতির কথা ভাবতেই তোমার গা শিউরে উঠছে। অথচ আমি সেই ভয়ঙ্কর পরিস্থিতির নীরব দর্শক ছিলাম। না কাঁদতে পেরেছি, না পালাতে পেরেছি, না মরতে পেরেছি। আসলে মরে যাব কথাটা বলা যতটা সহজ, মরা অতটা সহজ নয়। যদি সহজ হতো, তবে এতদিনে আমার কাফনে মোড়ানো দেহকে পোকামাকড়ে খেয়ে শেষ করত। গালিব সাহেবের মুখে তাচ্ছিলের হাসি। মেঘা বিস্মিত চোখে গালিব সাহেবের দিকে তাকিয়ে আছে। সে ভাবতে পারেনি গালিব সাহেব এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছে। সে ভেবেছিল গালিব সাহেব হয়তো কথার কথা বলেছে। মিহিকা ভাবতে পারছে না। সে অবাক চোখে তাকিয়ে বলল, আঙ্কেল, আপনি এমন? গালিব সাহেব মিহিকাকে থামিয়ে বললেন, আচ্ছা, আমাকে দেখে তোমার কি মনে হয়? আমি খুব সুখী একজন মানুষ, তাই না? টাকা পয়সা, স্ত্রী, পরিবার নিয়ে খুব সুখী আছি, তাই তো? মিহিকা মাথা নাড়ল। গালিব সাহেব মুচকি হাসলেন। তারপর বললেন, সবাই এমনই ভাবে।
অথচ কেউ জানে না ক্ষত বিক্ষত ভিতরটা। কেউ জানে না নিয়মিত ডিপ্রেশনের ওষুধ নিতে হয় আমার। কেউ জানে না তুমি মাত্র অল্প কদিনেই ভালোবাসার মানুষটার বিরহে আত্মহত্যার পর বেছে নিলে কত সহজে। অথচ আমি সেই বিরহকে নিজের মাঝে লালন করে আসি দীর্ঘদিন দুই যুগ ধরে। ভেবে দেখো আমি কি কষ্টে আছি। এই যে সুখে আছি, হাসছি, এটা কেবলই ঢং আর অভিনয়। এই অভিনয় করতে করতে আমি হাঁপিয়ে যাই। অতীত ভেবে মাঝে মাঝে নির্জনে গিয়ে ডুকরে কেঁদে উঠি। মিহিকা যেন অবাক হওয়ার প্রতিযোগিতায় নেমেছে। সে তার চেহারায় দ্বিগুণ বিস্মিত ভাব মাখিয়ে তাকালো গালিব সাহেবের দিকে। গালিব বললেন, কি অবাক হচ্ছে তো? আমার মতো হাসি খুশি একজন মানুষের কিভাবে এত দুঃখ থাকে, তাই তো? মিহিকা মাথা নাড়ালো। মিহিকা মাথা নেড়ে নড়ে চড়ে বসলো। একটু আগের সব ভুলে সে গালিব সাহেবের কথায় মনোনিবেশ করলো এবং মনোযোগী শ্রোতার মতো প্রশ্ন করলো, আঙ্কেল, আপনি সেই ভয়ঙ্কর পরিস্থিতির পিছনের ঘটনা কি ছিল? সবটা বলবেন? গালিব সাহেব এক দীর্ঘশ্বাস ছেড়ে বলা শুরু করলেন, আমার গল্পের অর্ধেকটা খুবই সুন্দর ছিল। পুরোটা জুড়েই ছিলাম আমি, আমার প্রিয়সী নিন্তিকা, আর আমাদের এক মুঠো ভালোবাসা। সে আমার জীবনে এসেছিল যখন আমি ক্লাস 9-এ পড়ি। আমার ক্লাসে নতুন ছাত্রী ছিল সে। প্রথম দেখাতেই ভালো লেগে গিয়েছিল তাকে। শ্যামবর্ণের সে কি মায়াবী চেহারার ছিল তার। আস্তে আস্তে তা ভালোবাসায় রূপ নেয়। সেই রূপই আমাদের প্রেমময় অধ্যায় শুরু করেছে। ফোনের ছিল না তখন। চিঠিতেই আবেগ অনুভূতির আদান প্রদান হতো। ক্লাসের ফাঁকে চোখাচোখি, ক্লাস শেষে যাবার বেলা দু একটা কথা আর চিঠি বিনিময়। এমনভাবেই কেটে গেল 4টি হেমন্ত। এরই মাঝে আমার বাবা গত হলো। প্রীতি সুখে সব কিছুই ভুলে গেলাম। পরিবারে অসুস্থ মা, অবিবাহিত বড় বোন, আর 8 পড়ুয়া ছোট ভাই। বড় ছেলে হয় সংসারের ভার এসে পড়লো আমার কাঁধে। আমি তখন সবে ইন্টারমিডিয়েটে পড়ি। কাঁধে আসা সেই ভার থেকে আমি শহরে এসে টিউশনের খোঁজ শুরু করি। কলেজ কামাই করে দিনে 7টা টিউশন করতাম। সারাদিন থাকতাম টিউশনে, রাতে থাকতাম পড়ায় ডুবে। ঘুমানোর অবধি সময় পেতাম না। সেখানে প্রিয়সীকে কথা ভেবে পুরো সপ্তাহে সময় বের করে একটা চিঠি লিখে বন্ধুর মাধ্যমে পাঠাতাম। গ্রামে আসা হতো না, আর প্রিয়সীর সাথে দেখা হতো না। আমার টিউশনির টাকায় সংসার চলতো। আমার টাকায় আর পরিবার সামলাতেই হিমশিম খাচ্ছিলাম। তাছাড়া বাবার চিকিৎসায় বন্ধকৃত ভিড়েও ছাড়ানোর তাড়া ছিল আমার। এদিকে ইন্টারমিডিয়েটের চূড়ান্ত পরীক্ষাও কাছাকাছি। তার প্রস্তুতিও নিতে হচ্ছে। দিনের টাকার দায়ে ছোটাছুটি আর রাতে পড়াশোনার চাপে আমার তখন বেহাল দশা। বাস্তবতা কত কঠিন তখন হাড়ে হাড়ে টের পাচ্ছিলাম। গালিব সাহেব থামলেন। তারপর আবার শুরু করলেন। বাস্তবতার কাঁটাযুক্ত পথ বেঁচে থাকার সংগ্রামে চিঠির মাধ্যমে নিন্দিকা আমাকে সাহস যোগাতো। আমার সব ক্লান্ত প্রহর আর চিঠি পড়েই পার হতো। হুট করে তার চিঠি আসা বন্ধ হয়ে যায়। 2 মাস পরেই ইন্টারমিডিয়েট পরীক্ষা ছিল। আমি পড়াশোনার চাপ ভেবে এড়িয়ে গেলাম ব্যাপারটা। পরীক্ষার মাসখানেক আগে বাড়ি আসলাম। বন্ধুদের জিজ্ঞেস করলাম নিন্দিকার খবর। কিন্তু তারা জানালো মাস দুয়েক নিন্দিকা কলেজে আসে না। কেন তারা জানে না। নিন্দিকার বান্ধবীকে ডেকে জিজ্ঞেস করতে এসে জানালো নিন্দিকার বিয়ে ঠিক হয়ে গেছে, পরদিনই বিয়ে। আমি খুব চেষ্টা করলাম নিন্দিকার সাথে কথা বলতে, কিন্তু পারলাম না। নিন্দিকার পরিবার নাকি জেনে গিয়েছিল নিন্দিকা কারো সাথে সম্পর্কে জড়িয়ে আছে। তাই মেয়েকে ঘরবন্দি করে তাড়াহুড়ো করে বিয়ে দিয়ে দিচ্ছে। কোন অঘটনের সম্ভাবনায় কোনো বান্ধবীর সাথেও দেখা করতে দিচ্ছে না। আমি দিশেহারা হয়ে গেলাম। বুঝতে পারলাম আমার গল্পের সৌন্দর্য এখানেই শেষ। ভাবলাম, খুব ভাবলাম, কিন্তু কোনো পথ বেরিয়ে এলো না। সেদিন সন্ধ্যায় আমি নিন্দিকার বাড়িতে গিয়েছিলাম একটাবার দেখার আশায়, কিন্তু পাইনি তার দেখা। শুনেছিলাম শুধু তার কান্না। তার ঘরের পাশ কেটে যাবার সময় সে হয়তো বেড়ার ফাঁকে সে আমাকে দেখেছিল, দেখে মৃদুস্বরে কেঁদে উঠেছিল, পরক্ষণেই মুখ চেপে ধরেছিল। তাও আমার কানে প্রিয়তমার চাপা কান্না ঠিকই এসেছিল। চোখ বেয়ে 2-1 ফোঁটা জল আবারও গড়িয়ে পড়েছিল। চোখের পানি মুছে কেউ দেখার আগে গা লুকাতে যাব, তখনই কোথা থেকে এক টুকরো কাগজ এসে পড়লো আমার গায়ে। কান্না ভুলে সেই কাগজ টুকরো কুড়িয়ে নিয়েছিলাম আমি। এলোমেলো করে মুড়ে বল বানানো কাগজটা নিজ ঘরে এসে হারিকেনের আলোয় খুলেছিলাম। তারপর আবিষ্কার করলাম এটা আমার প্রিয়তমার চিঠি, হয়তোবার অন্তিম চিঠি। কি লেখা ছিল চিঠিতে? কাপা গলায় বলল মিহিকা। গালিব সাহেবের গল্প শুনে কান্না আসছে তার, কিন্তু গালিব সাহেবের চোখ মুখ শক্ত। তিনি চল শক্ত রেখে বললেন, সেই চিঠিতে এলোমেলো করে লেখা ছিল, ভালো থেকো। বাবা মায়ের মুখের দিকে চেয়ে নিজেকেই বিসর্জন দিচ্ছি।
ভালোবাসাটা তোমারই থাকলো। সেটাই ছিল নিন্তিকার পক্ষ থেকে সে চিঠি। চিঠি পড়ে আমি কান্নায় ভেঙে পড়েছিলাম। ইচ্ছে করছিল নিন্তিকা নিয়ে পালিয়ে যায়, কিন্তু পরিবার নামক পিছুটানের জন্য পারিনি। মায়ের কাছে বলার অবধি সাহস হয়নি। যেখানে আমার বড় বোনটার বিয়ে নিয়ে এখনও ভাবার সাহস পাচ্ছি না, সেখানে আমার মতো ছেলের এত অল্প বয়সে বিয়ে করবে ভাবাও পাপ। আমি পারিনি মায়ের কাছে বলতে, কিংবা নিন্দিকার বাবার সামনে গিয়ে দাঁড়াতে। সারা রাত আমি কেঁদে পার করেছিলাম। কাঁদতে কাঁদতে হুট করেই সিদ্ধান্ত নিলাম সুসাইড করব। কাল নিন্দিকা অন্য কারো হবে, আমি তা দেখতে পারবো না। সেই ভেবেই সিলিংয়ের সাথে বাঁধার জন্য দড়ি আনতে রুমের বাইরে যাবার জন্য পা বাড়ালাম। দড়ি আনতে খাবার ঘরে যেতেই দেখি খাবার ঘরে প্লাস্টিকের টেবিলটায় দুটো প্লেট ভর্তি খাবার সাজানো। পাশে একটা চেয়ারে মা ঘুমিয়ে আছেন। বুঝলাম মা আমার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেছেন। আমি নিঃশব্দে আশায় টের পাননি। আমি দড়ি না নিয়ে ঘরে ফিরে এলাম। ভাবতে লাগলাম, যে মানুষটা আমাকে না খাইয়ে খায় না, যেই মানুষটা সবসময় আমাকে ভালোবেসে আঁকড়ে রেখেছে, আমার জন্য 10 মাস 10 দিন হাড়ভাঙা কষ্ট সহ্য করেছেন, জন্মের আগ থেকে যে আমাকে ভালোবেসে এসেছেন, আমি আর জন্য না ভেবে বছর পাঁচেকের ভালোবাসার জন্য আত্মহত্যার মতো ভয়ঙ্কর সিদ্ধান্ত নিতে যাচ্ছি। আমি চলে গেলে তাদের কি হবে? বাবা যাবার সময় তাদের মাথার উপর ছায়া হিসেবে আমাকে রেখে গেছেন। আমি চলে গেলে তো তাদের মাথার ছাদ উঠে যাবে। তাছাড়া আমি যার জন্য মরতে যাচ্ছি আমার মৃত্যুতে, তার জীবনে কি বেশি পরিবর্তন আসবে? আসলে কয়দিন? 2 দিন? 2 মাস? 2 বছর? এরপর তো তার জীবন স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু আমার পরিবার, তারা কি আদৌ স্বাভাবিক হতে পারবে? হুট করে মনে পড়ল বছর খানিক আগে একবার আমার জ্বর হয়েছিল। প্রচণ্ড জ্বরে আমি বেহুশ হয়ে গিয়েছিলাম। হুঁশ হওয়ার পর কারো কান্নার আওয়াজ আসছিল। খেয়াল করে দেখলাম কান্নাটা আমার মায়ের। মা আমার পাশে জায়নামাজে বসে দুহাত তুলে অঝরে কাঁদছেন। আর বারবার একটা কথাই বলছেন, আমার ছেলেকে ভালো করে দাও আল্লাহ, ওকে কষ্ট দিও না। আমি সহ্য করতে পারছি না। ওর বদলে আমাকে কষ্ট দাও, তাও ওকে সুস্থ করে দাও। দরকার হলে আমাকে উঠিয়ে নাও, তাও আমার ছেলেকে সুস্থ করে দাও। সেই কথাটা ভাবতেই নিজের উপর রাগ হলো। যে মানুষটা আমার সামান্য কষ্ট দেখে সহ্য করতে না পেরে মরতে রাজি হয়ে গেল, আমি কিনা তার কথা ভাবছি না। আমার সামান্য জ্বরে যার এমন অবস্থা, তার মৃত্যুতে তার কি হবে? মা তো মনে হয় মরেই যাবে। আমি সন্তান হয়ে অন্য কারোর জন্য নিজের মাকে মারতে যাচ্ছিলাম। কিভাবে পারলাম আমি? 2 দিনের ভালোবাসার জন্য আমি জন্মপূর্ব ভালোবাসাটিকে ভুলে গেলাম। এমন ভালোবাসার জন্য তো সবকিছু বিসর্জন দেওয়া যায়। আমিও না হয় মায়ের জন্য নিজের আবেগ আর ভালোবাসাকেই বিসর্জন দিলাম। মায়ের ভালোবাসার কাছে এতটুকু তো খুব নগণ্য। এমন ভাবনা মনে আসতেই আত্মহত্যার ভাবনা বাদ দিলাম। ভালোবাসার মানুষটার বিয়ের সাক্ষী হওয়ার মতো ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হয়েছিলাম পরদিন। সেদিন সকাল সকাল বড় খালা এসে হাজির হলো। জানালো তার একমাত্র ছেলে রবিনের কোর্ট ম্যারেজ, সাক্ষী হিসেবে আমাকে যেতে হবে। আমি আগে জানতাম না বিয়ের কথা, মাও বলেনি। খালার জোড়াজড়িতে গেলাম। যাবার পর খালা যখন রবিন ভাইয়ের হবু বইয়ের সাথে পরিচয় করিয়ে দিলেন, হবু ভাবিকে দেখে আমার আত্মা কেঁপে উঠল। কারণ আমি যাকে ভাবি বলে ডাকবো, সে আর কেউ না, আমার প্রিয়সী নিন্দিকা। আমার সামনেই সে লাল বেনারসি পরে বসে আছে। শাস্তা আমার জন্য নয়, অন্য কারো জন্য। দুজনার চোখাচোখি হলো। জলে জলে ভরে উঠল দুজোড়া চোখ। আমি দৃষ্টি সরালাম। বাহানা দিয়ে পালিয়ে বাঁচতে চাইলাম, কিন্তু খালার কড়া নজর আর অনুরোধে পারলাম না। আমি লুকিয়ে কাদার একটু জায়গা খুঁজছিলাম, কিন্তু কাদার সুযোগ পাইনি। জড় পদার্থের মতো দাঁড়িয়ে থাকা ছাড়া আমার কোনো পথ ছিল না। আমি কালবৈশাখী ঝড় বয়ে যাওয়া মন নিয়ে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইলাম। সবাই বিয়ের তাড়া দিল। আমার সামনেই আমার দিকে তাকিয়ে অশ্রু সজল চোখে কাপা হাতে অন্য কারো নামে সে স্বাক্ষর করলো আমার প্রিয়সী। আমি নীরব দর্শক হয়ে তাকিয়ে দেখলাম সবটা। গলা পাকিয়ে কান্না আসছিল, কিন্তু কাটতেও পারিনি। আমার অধিকারহীন কান্নার কোনো অর্থই নেই, কারণ সে এখন আমার প্রিয়সী নয়, আমার ভাবি। আমি কাপা হাতে সাক্ষীর স্বাক্ষর করলাম। আমার তখনকার অনুভূতি কী ছিল আমি বলে বোঝাতে পারবো না। তারপর কান্নারত কণ্ঠে বলল মিহিকা। গালিব সাহেব কাপা গলায় বললেন, আমি কি একটা সিগারেট খেতে পারি? গালিব সাহেবের কথায় মিহিকা বুঝল গালিব সাহেব নিজের ভিতরে বয়ে যাওয়া ঝড় ধোঁয়ায় ছাড়তে সিগারেট খেতে চাইছেন। তাছাড়া তিনি সিগারেট খেয়ে নিজেকে কিছুটা রিল্যাক্স করতে চাইছেন। মিহিকা মাথা নাড়িয়ে সিগারেট খাওয়ার অনুমতি দিল। যদিও সিগারেটের গন্ধ তার সহ্য হয় না, তবু মিহিকা এই মুহূর্তে সব বাদ দিয়ে গালিব সাহেবকে স্বাভাবিক করতে চাইছে।
তার যে এখনো গল্পের বাকি অংশ শোনা বাকি। মিহিকা খুব ঘৃণা করে সিগারেটকে। এই সিগারেট নিয়েও শ্রাবণীর সাথে কত খুনসুটির স্মৃতি আছে তার। ভেবে দীর্ঘশ্বাস ছাড়ল মিহিকা। মিহিকার অনুমতি পেয়ে প্রায় সাথে সাথেই পকেট থেকে গোল্ড লিফ আর লাইটার বের করলেন। তারপর সিগারেট ধরালেন। লম্বা এক টান দিয়ে চোখ বন্ধ করে ধোঁয়া ছাড়লেন। তারপর বেশ খানিকক্ষণ চুপ করে রইলেন। মিনিট খানেক পর চোখ খুলে নড়েচড়ে বসলেন। মিহিকার দিকে শান্ত দৃষ্টিতে তাকালেন। হেসে বললেন, তা আমরা কোথায় ছিলাম? গালিব সাহেবের নিজেকে সামলে নেওয়ার ব্যাপারটায় মিহিকা বেশ অবাক হলো। খানিক আগেই এই মানুষটাকে সবচেয়ে দুঃখী আর হতাশাগ্রস্ত মানুষ মনে হয়েছে, অথচ মিনিট দুয়েকের ব্যবধানে নিজেকে সামলে নিয়ে নিজেকে এমনভাবে উপস্থাপন করছেন যেন ওনার মনে কোনো দুঃখ নেই। স্ট্রেঞ্জ। মিহিকার অবাক চাহনি দেখে হাসলেন গালিব সাহেব। হেসে বললেন, অভিনয় করতে করতে পাক্কা অভিনেতা হয়ে গেছি। এখন নিজেকে সুখে দেখাতে পারি অনায়াসেই। তারপর বলো, কোথায় ছিলাম আমরা? মিহিকা নিজের বিস্ময় ভাব চেপে বলল, আপনার প্রেয়সীর বিয়েতে ছিলাম। গালিব সাহেব শব্দ করে হেসে বললেন, তুমি ছিলে না, আমি ছিলাম। তাও আবার সাক্ষী হিসেবে। গালিব সাহেবের এই জোকসটায় অদ্ভুত এক কষ্টের আভাস পাচ্ছে মিহিকা। এত কষ্ট বুকে চেপে এমন জোকস বলায় বিরক্ত সে। তাই বিরক্ত কণ্ঠে বলল, বিয়ের পরে কি হলো? গালিব সাহেবের তার ছেলের হাসি হেসে বললেন, কি আর হবে? হাসি খুশি আমিটা অনুভূতিহীন জীবন্ত লাশে পরিণত হলাম। ওই ঘটনার পর অনেকবার মরে যেতে ইচ্ছে হয়েছিল, কিন্তু মায়ের মুখটা চোখের সামনে ভাসতে আর সাহস হয়নি। ভাবলাম, প্রেয়সীর ভালোবাসার বিচ্ছেদে না মরে যে মা জীবন দিয়েছে, সেই মায়ের ভালোবাসার জন্যই বাঁচি। মায়ের সাথে সময় কাটাতে লাগলাম, প্রচুর সময়। মায়ের সাথে যতক্ষণ থাকতাম, মায়ের আন্তরিকতার প্রতিটা কথা আমার হৃদয় স্পর্শ করত। কতটা নিঃস্বার্থ ভালোবাসে মা। নিজের অনুভূতির কথা না ভেবে আমার অনুভূতির কথা ভাবে সবসময়। মায়ের সাথে কাটানো মুহূর্তগুলোতেই মনে খুব সাহস আসতো। মন একটাই কথা ভাবতো, যে নেই, তার কথা না ভেবে যে আছে তার কথা ভাবো। আমি নিজেকে নিয়ে ভাবনা ছেড়ে দিলাম, কারণ নিজেকে নিয়ে ভাবতে গেলেই নিন্তিকার কথা মনে উঠত। দুটো একই সুতোয় বাঁধা ছিল। আমি মাকে নিয়ে ভাবতে লাগলাম, ঘুরে দাঁড়ালাম, মনকে শক্ত করে পরীক্ষা দিলাম, ভালো রেজাল্ট করলাম। আমার রেজাল্ট শুনে মা খুশিতে আমাকে জড়িয়ে ধরেছিলেন। মায়ের সেই খুশিটা আমার নজর কেড়েছিল সেদিন। আত্মহত্যা না করার সিদ্ধান্তকে স্যালুট জানালাম। মায়ের এই খুশিটা দেখার জন্যই তো এত কিছু। তারপর কেটে গেল অনেকগুলো বছর। পড়াশোনা শেষ, ব্যবসা শুরু করলাম। ভালো পর্যায়ে গিয়ে মাকে আনলাম। মায়ের জোড়াজড়িতে বিয়ে নামক ফর্মালিটিতে নিজেকে জড়ালাম। এই তো, স্ত্রী সন্তান, মাকে নিয়ে খুব সুখী আছি এখন। স্ত্রীকে ভালোবাসেন? আর প্রথম ভালোবাসা ভুলতে পেরেছেন? প্রথম ভালোবাসা ভোলা যায় না, তা মনের কোণে রয়েই যায়। আমিও তো ভুলতে পারিনি। আজও তেমনি ভালোবাসা কাজ করে তার জন্য, যদিও তা নিষিদ্ধ। অনুভূতি নামক সিস্টেমটা আর যাওয়ার পর থেকে অনেকটা অকেজো হয়ে গেছে। তবে সীমা মানে, আমার স্ত্রীকে আমি নিন্দিকার মতো ভালো না বাসলেও মায়া নামক বন্ধনে জড়িয়ে আছি তার সাথে। মায়ার জাল সে বিছিয়ে দিয়েছে। সে আমাকে খুব বুঝতে পারে, খুব ভালোবাসে। সুখ দুঃখ সব সময় আমাকে আমার পরিবারকে আগলে রাখে। দিন শেষে যখন বাসায় ফিরি, তখন স্ত্রীর হাসি মাখা মুখ, মেয়ের বাবা বলে জড়িয়ে ধরা আর মায়ের খোকা বলে আগলে নেওয়া দেখে সব ক্লান্ত ভুলে যায়। মৃত অনুভূতিগুলো মাথা চাড়া দিয়ে ওঠে না তখন। একটা পূর্ণ পরিবার আর সবার নিঃস্বার্থ ভালোবাসা আছে। সুখী হওয়ার জন্য আর কি লাগে? গালিব সাহেবের শুকনো হাসলেন। মিহিকা অবাক হয়ে তাকিয়ে আছে তার দিকে। একটা মানুষ এত দুঃখকে বুকে চেপে মুভ অন করতে পারে? এতটা বছর ধরে অনুভূতি নামক দাবানলের আগুন জ্বলে পুড়েও কি সুন্দর হাসি খুশি জীবনযাপন করছেন। মিহিকা ভাবতে লাগলো, ওনার তুলনায় আমার সামান্য অতি নগণ্য। তাও আমি সইতে পারছি না। উনি কিভাবে সহ্য করেছেন? ওনার জায়গায় থাকলে আমি কি করতাম? আমি তো মরেই যেতাম। এভাবে জীবন তো লাশের মতো চলা যায়? আমার সাথে এমন কিছু হতো হলে আমি পারতাম সইতে? প্রশ্নই ভাবনায় আসতেই কেঁপে উঠল মিহিকা। হকচকিয়ে উত্তর দিল, না, আমি কোনোভাবেই সইতে পারতাম না। এই দুঃখ সহ্য করার চেয়ে মৃত্যু অনেক সহজ। আমি মরেই যেতাম। মিহিকার কথায় গালিব সাহেব ভ্রু কুঁচকালেন। তারপর বললেন, মরে যাওয়া এত সহজ? এতই? মানুষ নিজেকে হত্যা করে জীবনের কষ্টদায়ক মুহূর্ত থেকে পরিত্রাণ পেতে। অথচ তারা জানেই না তার সাময়িক কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য স্থায়ী কষ্টকে বেছে নিচ্ছে।
মৃত তাদের জন্য কষ্ট লাঘব নয়, বরং কষ্ট গ্রহণ, জাহান্নাম নামক উপহার গ্রহণ। আত্মহত্যাকারীর শাস্তি কি জানো? আবাদুল আবাদ তেমনভাবেই জাহান্নামের আগুনে পড়বে, যেমন উপায়ে সে সুসাইড করেছিল। আচ্ছা, একটা কথা বলো তো, তোমাকে পায়ে যদি একটা কাঁটা বিঁধে, তুমি কাঁটা উঠাবে নাকি পাটাই কেটে ফেলবে? কাঁটা উঠাবো। এই সামান্য কারণে আমি আমার পা কেন কাটবো? কাটবে না? না। কেন? কারণ এই সমস্যার সমাধান আছে আমার কাছে। আমি সমস্যা সমাধান উপায় বেছে নিব। পা কাটলে পরবর্তীতে কষ্টটা আমাকেই করতে হবে। সারা জীবন এই পা কাটা নিয়ে চলতে হবে। খুবই কষ্টদায়ক হবে সেটা। মেয়েকার কথায় গালিব সাহেব হাসলেন। হেসে বললেন, মিহিকা, তোমার বলা কথাতেই তোমার সব সমস্যার সমাধান আছে। জীবনের কোনো সমস্যা স্থায়ী এবং সমাধানহীন নয়। সব সমস্যারই সমাধান থাকে। নিকোষ কালো ভুতুরে আধার রাতের পরেই কিন্তু সুন্দর একটা সকাল থাকে। ভয়ঙ্কর রাত পেরোলেই তুমি সেই সকালে দেখা পাবে, অন্যথায় পাবে না। তেমনি আমাদের জীবনের সমস্যাগুলো হচ্ছে আধারের রাতের মতোই খুবই ভয়ঙ্কর। মনে হয় পার করতে পারবো না, কিন্তু খানিক সাহসের সঞ্চয় হলেই ঠিক আমরা রাত কাটিয়ে ভোরে দেখা পাই। তুমি বুঝো, তোমার পায়ে কাটা ফুটতে কাটা উপড়ে ফেলবে, তাও পা কাটবে না। কারণ পা কাটলে পরবর্তীতে তোমাকেই কষ্ট পেতে হবে। পা কাটার পরিণতি ভয়ানক হবে। এটা জেনে তুমি পা কাটার কথা ভাবতে পারছো না, অথচ কাটার মতো সামান্য সমস্যার জন্য তুমি তোমার একটা সুন্দর জীবনকে উপড়ে ফেলতে চাইছো। মিহিকা, তুমি কিন্তু চাইলেই তোমার সমস্যাগুলোকে কাটা ভেবে কাটা উপড়ে ফেলতে পারো। আর আধার রাত ভেবে সামান্য শক্তি নিয়ে রাত পার করে সকালে দেখা পেতে পারো। সমাধান কিন্তু তোমার নিকটেই। তুমি পা থেকে কাটা উঠাও, পা কেটো না। এতে কষ্টটা তোমাকেই ভোগ করতে হবে। জ্বলতে পারবে বছরের পর বছর ওই আগুনে। আজ মিহিকা মনোযোগী শ্রোতা হিসেবে গালিব সাহেবের সব কথাই শুনছে। সে মিনমিন গলায় গালিব সাহেবের কথার উত্তর দিল, কিন্তু এভাবে কি বাঁচা যায়? গালিব সাহেব দৃঢ় কণ্ঠে বললেন, বাঁচা যায় বলেই তো আমি আজও বেঁচে আছি। শোনো মেহেকা, মৃত্যু কখনোই কোনো কিছুর সমাধান হতে পারে না, বরং মৃত্যু থেকে সমস্যার শুরু হয়। তুমি তো একজন মানুষের কথা ভেবে মরে যাবে, কিন্তু যারা সবসময় তোমার কথা ভেবে আসছে তাদের কি হবে ভাবতে পারছো? যারা সবসময় তোমাকে নিঃস্বার্থ ভালোবেসে যাচ্ছে, সেই বাবা মায়ের কি হবে? তারা তোমাকে হারিয়ে থাকবে কিভাবে বলতে পারো? মৃত্যুর মতো ভয়ঙ্কর সিদ্ধান্ত নেওয়ার আগে সবাই যদি মিনিট খানেকের জন্য এই তাদের বাবা মায়ের দিকে তাকাতো, তবে সে তার সিদ্ধান্তে অটল থাকতে পারতো না। মিহিকা, তুমি কি একবারও তোমার বাবা মায়ের জন্য ভাবছো না? তুমি শুধু নিজের ভালোবাসার কথা ভাবলে। তোমার জন্মপূর্ব ভালোবাসার কথা ভাবলে না কেন? তাদের ভালোবাসার কোনো মূল্য নেই? প্রিয়জনের বিচ্ছেদের কষ্ট তো তুমি অনুভব করছো। মৃত্যুর পথ বেছে নিয়ে নিজের বাবা মাকে ও যে সেই কষ্ট অনুভব করাতে চাইছো, তোমার বাবা মা সেই কষ্ট সইতে পারবে? আর তুমি যার বিচ্ছেদে নিজেকে মারতে চাইছো, তোমার মৃত্যুতে সে কি তোমার কাছে ফিরে আসবে? তুমি কার জন্য মরতে চাইছো? যার কাছে কিনা তোমার অনুভূতির কোনো মূল্য নেই তার জন্য? যার কাছে তোমার জীবনের মূল্য নেই তার জন্য? তুমি মারা গেলে ক্ষতি তোমারই হবে। সে তো আপদ বিদায় হয়েছে ভেবে চিল করবে। তোমার জানাজায় অবধি পাবে না তাকে। তুমি এমন একজনের জন্য মরতে চাইছো? গালিব সাহেব প্রশ্নবোধক চাহনি দিয়ে মিহিকার দিকে তাকিয়ে আছেন। মিহিকা মাথা নিচু করে রইল, কিছুই বলল না। গালিব সাহেব বললেন, জীবনটা খুব সুন্দর। এই সৌন্দর্যের পিছনে সুখ দুঃখ দুটোই আছে। দুঃখগুলোকে চেপে সুখগুলোকে প্রকাশ করতে পারলেই তুমি সুখী। আজ যদি তুমি আত্মহত্যার সিদ্ধান্ত বাতিল করে সামনে আগাও, তবে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, কম হলেও 100টা সময় তুমি রিয়েলাইজ করবে যে আত্মহত্যা না করে ভালো করেছ। আত্মহত্যা করলে জীবনের এই সুন্দর মুহূর্তার সম্মুখীন হতে পারতে না। আমি যেদিন বাবা হলাম, সন্তান কোলে নেওয়ার পর আমি 2 রাকাত নামাজ পড়েছি। এই জন্য না যে আমার সন্তান হয়েছে, বরং এই জন্য যে আমি সেদিন আত্মহত্যার সিদ্ধান্ত থেকে ফিরে আসতে পেরেছি। না হলে বাবা হওয়ার মতো চমৎকার অনুভূতি পেতাম না। নিশ্চয়ই সেটি সবচেয়ে শ্রেষ্ঠ অনুভূতি। তুমি আজ যদি আত্মহত্যার সিদ্ধান্ত বাতিল, কাল কাল তোমার সামনে হাজারো সুন্দর মুহূর্তে এসে দাঁড়াবে, যা দেখে তুমি আজকের দিন নিয়ে আফসোস করবে। শরীরে আগুনের আঁচ লাগলে মানুষ আগুনে ঝাঁপ দেয় না, বরং আগুন থেকে সরে আসে। তেমনি তুমি জীবনের সামান্যতম সমস্যার সম্মুখীন হয়ে জীবনটাকে শেষ করে দিও না। সমস্যার সমাধান করে ভালো পথে সরে আসো। সমস্যাটাকে বুড়ো আঙ্গুল দিয়ে দেখিয়ে দাও। তোমার মতো সমস্যাকে ফেস করার ক্ষমতা রাখে মিহিকা। দেখবে, নিজের বিজয় নিজেই দেখতে পাচ্ছ। মিহিকা ঝিম মেরে বসে আছে। গালিব সাহেব তা দেখে এক দীর্ঘশ্বাস ছাড়লেন। মনে মনে বললেন, আজকালকার ছেলেমেয়েরা বড্ড অবুঝ।
হয়তো স্বার্থপর। গালিব সাহেব আরও একটা দীর্ঘশ্বাস ফেলে পকেট থেকে ফোন বের করলেন। স্ক্রিন অন করে কিছু একটা দেখলেন। তারপর ফোন থেকে চোখ উঠিয়ে মিহিকাকে উদ্দেশ্য করে বললেন, তোমার মা আর বাবার নাম্বারটা দাও তো। মিহিকা চমকে তাকালো। আঙ্কেল বাবা মায়ের নাম্বার চাইছে কেন? তাদের কি জানিয়ে দিবে? এভাবে প্রশ্নবোধক চাহনি দিয়ে বলল, কেন? তাদের নাম্বার দিয়ে আপনি কি করবেন? কথা বলবো। গালিব সাহেবের কণ্ঠ স্বাভাবিক। মিহিকা ভীত কণ্ঠে বলল, কি বলবেন? এই যে তুমি সুসাইড করতে যাচ্ছ তা। মিহিকা জোর গলায় বলল, না না, আমি আপনাকে নাম্বার দিব না। আপনি তাদের জানিয়ে দিলে তারা কষ্ট পাবে, খুব ভেঙে পড়বে। বাবা হার্টের রুগী, অ্যাটাক করে বসবে। গালিব সাহেব হেসে বললেন, বাহ, মা বাবার জন্য খুব চিন্তা তোমার। তারা কষ্ট পাবে, তাই তাদের সুসাইডের খবর জানাতে চাইছো না। বাবার হার্ট অ্যাটাক এর চিন্তা আছে, বাবা মায়ের ক্ষতি চাইছো না, অথচ নিজে মৃত্যুর পথ বেছে নিয়ে তাদের ক্ষতির সাগরে ডোবাতে চাইছো। তোমার এই চিন্তা তখন কোথায় ছিল? একবারও ভাবলে না মা বাবার কথা? আজ তুমি সুসাইড করলে কাল তারা যখন তোমার মৃত্যুর খবর শুনবে, তোমার লাশ দেখবে, তখন তাদের কি অবস্থা হবে? হার্টের রুগী তোমার বাবা, আদরের মেয়ের লাশ দেখে সহ্য করতে পারবে? একটা সত্য কথা কি জানো মিহিকা? ইয়াং জেনারেশন যারা প্রেম ঘটিত কারণে বা ছোটোখাটো কারণে সুসাইড করে, তাদের মৃত্যুর আগে যদি বলা হয়, তুমি সুসাইড তোমার বাবা মায়ের চোখের সামনে করো, তোমার বাবা মা থাকবে শিকলে আবদ্ধ, চাইলে তোমাকে বাঁচাতে পারবে না, তবুও তারা বাবা মায়ের সামনে সুসাইড করতে পারবে না। বাবা মায়ের চোখের দিকে তাকিয়ে গলায় দড়ি দিতে পারবে না, সিদ্ধান্ত বাতিল করবে। তার কারণ কি জানো? তখন তারা বাবা মায়ের চোখ কষ্টমাখা মুখ দেখে সহ্য করতে পারবে না। নিজের ক্ষতি করতে গিয়ে বাবা মায়ের ক্ষতি হতে দিতে পারবে না। নিজের কারণে বাবা মাকে শিকলে আবদ্ধ হতে দেখতে পারবে না। তারা বদ্ধরুমে সবার আড়ালে আত্মহত্যা করে, কিন্তু তারা হয়তো ভাবেই না যে তারা নিজেকে কষ্ট থেকে মুক্ত করতে গিয়ে বাবা মাকে কতটা কষ্টের সাগরে ডুবিয়ে দিয়ে যাচ্ছে। সুসাইড করার আগে যদি সবাই একবার প্রিয়জন হারা পরিবারের আর্তনাদ শুনতো, দেখতো, তবে কখনোই সুসাইড করতো না। তারা যদি সুসাইড করার আগে কয়েক ঘন্টার জন্য মৃত্যুর ভান করে থাকতো, তবে দেখতে পেত তাদের মৃত্যুতে সবার অনুভূতি। তখন সে মৃত্যুর সিদ্ধান্ত নেওয়ায় নিজেকেই ধিক্কার দিত। যাগ্গে মিহিকা, তুমি মৃত্যুর আগে শেষবারের মতো বাবা মায়ের সাথে কথা বলবে না? মাথা নাড়ল মিহিকা। গালিব সাহেব বললেন, সাহস নেই তো? আচ্ছা, মৃত্যুর কথা বলা লাগবে না। জাস্ট তুমি কল দিয়ে তাদের কণ্ঠস্বর শুনবা। জাস্ট কণ্ঠস্বর। আমিও কিছু বলবো না, প্রমিস। কি ভেবে যেন মিহিকা রাজি হলো। বিছানা থেকে ফোন নিয়ে কন্ট্যাক্ট লিস্টে সবার ওপরে মা নামে সেভ করা নাম্বারটা ডায়াল করলো। রাত তখন 3:30। মিহিকার সময়ের দিকে কোনো খেয়াল নেই। সে ফোনের দিকে তাকিয়ে আছে। একবার বাজলো, ধরল না। মিহিকা আবার দিল। দুবার রিং হওয়ার পর রিসিভ হলো। ওপাশ থেকে ভেসে আসলো ঘুম জড়ানো এক নারী কণ্ঠ। হ্যালো। মায়ের কণ্ঠটা শুনতে রাজ্যের পানি এসে ভর করলো মিহিকার চোখে। মিহিকার ঠোঁট কামড়ে পানি আটকালো। চুপচাপ মা নামটার দিকে তাকিয়ে রইল। মিহিকার নীরবতায় ওপাশের কণ্ঠটা এবার উদ্বিগ্নতায় ভরে গেল। মিহি, মিহি আছিস তুই? এত রাতে কল দিলি, তুই ঠিক আছিস? কথা বলছিস না কেন? মায়ের এমন চিন্তা দেখে মিহিকা এবার আর নিজের কান্না চেপে রাখতে পারল না। শব্দ করে কেঁদে দিল। মিহিকার কান্নায় মিহিকার মা ভরকে গেলেন। হাঁক চেকিয়ে বললেন, মিহি কাঁদছিস কেন? মিহি কি হয়েছে? বল কি হয়েছে? তুই ঠিক আছিস? কোথায় আছিস? উত্তরে মিহিকা কেঁদেই যাচ্ছে। এতদিনের জমানো সব কষ্ট যেন আজ মায়ের কাছে প্রকাশ করছে। ওদিক থেকে মিহিকার মায়ের কান্না ভেজা চিন্তিত গলা শোনা যাচ্ছে। তিনি চিৎকার করছে। তার মনে হচ্ছে তার মেয়ে কোনো বিপদে আছে। খানিক পরে ওপাশে নারীর কণ্ঠের বদলে পুরুষ কণ্ঠ শোনা গেল। মামনি, কি হয়েছে তোমার? কোথায় আছো তুমি? বলো, আমরা আসছি। মিহিকা বাবা বলে আবারও কেঁদে দিল। এবার ফোনের অপর পাশে মিহিকার বাবার কণ্ঠটাও কেঁপে উঠল। তিনি বারবার বলতে লাগলেন, তুমি কোথায় আছো? বাসায় আছো? কান্না ভেজা গলায় বলল, হুম। ওকে, আমরা আসছি। কান্না করো না, একটু সময় দাও আমাদের। আসছি আমরা। আর তোমার বান্ধবীকে ফোনটা দাও। হুট করে গালিব সাহেব মিহিকার হাত থেকে ফোনটা নিয়ে নিল। মিহিকা আহত কণ্ঠে গালিব সাহেবের দিকে তাকালো। গালিব সাহেব গম্ভীর কণ্ঠে বললেন, তুমি সামান্য কেঁদেছো বলে তারা এমন করছে। ভেবে দেখো, তোমার লাশ দেখলে তারা কেমন করবে। আর আমি কিন্তু তোমার বাবা মায়ের কণ্ঠস্বর শুনতে বলেছিলাম, অন্য কিছু না। তবে তুমি তাদের কাছে কান্না করে আসতে বাধ্য করেছো কেন? তারা আসলে তুমি সুসাইড করবে কিভাবে?
সুসাইড করবে তারা এসে তোমার লাশ দেখবে? মিহিকা ডুকরে কেঁদে উঠল। গালিব সাহেব বললেন, এ কি? ফোনটা যদি তুমি শ্রাবণকে করো তবে সে বিরক্ত হয়ে তোমাকে গালাগাল দিবে, যদিও তুমি তার জন্যই মরতে যাচ্ছ। কিন্তু তোমার সামান্য কান্না শুনে যাদের চোখের গো মরে গেল তারা তোমার বাবা মা। তোমার চিন্তায় যারা মগ্ন তারা তোমার বাবা মা। তোমার চোখের পানি যাদের সহ্য হয় না তারা তোমার বাবা মা। তোমার মুখে হাসি ফোটাতে যারা সব করতে পারেন তারা তোমার বাবা মা। তোমার বিপদের রাত দিন চিন্তা না করে শত মাইল পাড়ি দিতে পারেন তারা তোমার বাবা মা। তুমি যাদের অনুভূতি আর পৃথিবী জুড়ে আছো তারা তোমার বাবা মা। কিন্তু দুঃখের বিষয় হলো, যাদের পৃথিবী জুড়ে তোমার বাস সেই তোমার পৃথিবী জুড়ে তাদের চিহ্ন নেই, তাদের জন্য ভালোবাসা নেই, তাদের জন্য চিন্তা নেই। তুমি 2 দিনের ভালোবাসার জন্য তাদের কথা ভুলে মরতে দুবার ভাবো না? তোমার কাছে শ্রাবণী সব, শ্রাবণের ভালোবাসাই সব। বাবা মায়ের ভালোবাসার কোনো মূল্য নেই। মূল্য থাকবে কিভাবে? তুমি তো তাদের ভালোই বাসো না। তুমি। গালিব সাহেবকে থামিয়ে মিহিকা উঁচু গলায় বলল, আমি মা বাবাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি, শ্রাবণ থেকেও বেশি। এই তোমার ভালোবাসা? ভালোবাসলে মা বাবাকে কষ্ট দিয়ে আত্মহত্যা করবে কিভাবে? করব না। আমি মা বাবাকে কষ্ট দিতে পারবো না। এতকাল বুঝিনি, এখন বুঝেছি পৃথিবীতে যদি কেউ নিঃস্বার্থ ভালোবেসে থাকে তবে তারা হলো মা বাবা। গালিব সাহেব মুচকি হাসলেন। তারপর উঠে দাঁড়িয়ে মিহিকার কাছে গেলেন। মিহিকার মাথায় হাত বুলিয়ে বললেন, আমি চলে যাচ্ছি। সুসাইড করা না করাটা তোমার উপর ছেড়ে দিলাম। তবে বলবো, এতকাল নিজের অনুভূতির মূল্য দিয়ে বেঁচেছ, এবার না হয় অন্যের অনুভূতির মূল্য দিলে। মা বাবা এবং যারা তোমার শুভাকাঙ্ক্ষী তাদের অনুভূতির মূল্য দাও, ঘুরে দাঁড়াও। আজ তুমি মারা গেলে শ্রাবণে কিছু আসবে যাবে না, বরং সে তোমার সাথে প্রতারণা করে সুখেই থাকবে। আজকাল প্রতারক সুখেই থাকে, সে সুখে থাকতে পারলে তুমিও পারবে। তুমি ঘুরে দাঁড়াও, নিজেকে শক্ত করো, নিজেকে সুন্দরভাবে গড়ে তুলে শক্ত অবস্থানে নিয়ে যাও। আর তাকে দেখিয়ে দাও তুমি নয়, সে তোমার যোগ্য নয়। তুমি আমার লাইফ থেকে চলে যাওয়ার কারণ আমার অযোগ্যতা নয়, তোমার অযোগ্যতা। আমি তোমার চেয়ে বেটার কিছু ডিজার্ভ করি বলেই তুমি আমার জীবন থেকে চলে গেছো। তুমি নিজেকে মেরে নয়, নিজেকে শক্ত করে তার মুখোমুখি হয়ে তাকে জবাব দাও। আমার বিশ্বাস তুমি পারবে। জীবনটা অনেক সুন্দর, জীবনের সৌন্দর্য উপভোগ করো, মিছে মায়ে পড়ে ধ্বংস করো না। আর হ্যাঁ, আমার জীবনের অনেক গোপন কথায় আজ তোমায় বলেছি, যার কাউকে বলিনি। বেঁচে থাকলে কাউকে বলো না। গালিব সাহেব যাবার জন্য পা বাড়ালেন। তিনি মিহিকাকে একা ছেড়ে দিলেন। মেয়েটা ভাবুক, একটা সমাধানে আসুক। তবে যেটুকু বুঝিয়েছে সেটুকুতে কাজ হবে বলে তার আশা। বারান্দার দরজায় গিয়ে থেমে গিয়ে মিহিকা ডাকলেন। মিহিকা তখনও নিঃশব্দে কেঁদে যাচ্ছে। গালিব সাহেবের ডাকে মিহিকা তার দিকে তাকালো। গালিব সাহেব হেসে বললেন, কালো রাত অনেকটা কেটে গেছে, একটা সুন্দর সকাল তোমার অপেক্ষায় আছে। সে চাইছে তুমি তাকে উপভোগ করো। সে তোমার জীবনটাকে তার আলোয় আলোকিত করে দেবে, দুঃখগুলো গুছিয়ে দেবে। তার আক্ষেপ উপেক্ষা করো না, এটা আমার অনুরোধ। গালিব সাহেব যেভাবে এসেছিলেন সেভাবে দেয়াল টপকে চলে গেলেন। রুমে যেতে গিয়েও গেলেন না, বারান্দায় দাঁড়িয়ে রইলেন। দৃষ্টি তার পাশের বারান্দার দরজা বরাবর বসা মিহিকার দিকে। তিনি অপেক্ষা করছেন তার দেওয়া জ্ঞান নামক মেডিসিন কেমন কাজ করছে তা দেখার। তার মেডিসিন কাজ করলো ঘণ্টাখানেক পর। গালিব সাহেব দেখলেন মিহিকা চোখ মুছতেছে আর সিলিংয়ের আটকানো দড়ি খুলছে। গালিব সাহেব স্বস্তির নিঃশ্বাস ফেললেন। যাক, তবে দেয়াল টপকে ওখানে যাওয়া আর নিজের জীবন কাহিনী বলা সার্থক হলো। গালিব সাহেব মুচকি এসে ঘরে প্রবেশ করলেন। পরিচিত লোক থাকায় সব ফর্মালিটি পূরণ করে ইমার্জেন্সিতে ভোরের ফ্লাইটে রাজশাহী চলেন মিহিকার বাবা মা। মিহিকার ফ্ল্যাটে যখন আসলো তখন সবে চারদিকে আলো ফুটতে শুরু করেছে। মেয়েকে সহি সালামত দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললেন তারা। মেয়েকে বুকে জড়িয়ে নিয়ে হাজার চুমুতে ভরিয়ে দিলেন তারা। মিহিকা মা বাবা দুজনকেই জড়িয়ে ধরে খুব কাঁদল আর বলল, সরি, আর খুব ভালোবাসি তোমাদের, কখনো কষ্ট দেব না, কখনোই না। সেই সাথে শুরু হলো নতুন একটা সকাল। মিহিকা বাবা মায়ের মাঝে বসে সুন্দর সকালটা উপভোগ করছে আর খানিক পর পর রাতের সিদ্ধান্তের জন্য আফসোস করছে আর গালিব সাহেবকে ধন্যবাদ দিচ্ছে। সেই সাথে সিদ্ধান্ত বাতিলের জন্য নিজেকে ধন্যবাদ দিচ্ছে। ভাগ্যিস আত্মহত্যা করেনি, করলে এত সুন্দর একটা সকাল আসতো তার জীবনে। হয়তো এই সুন্দর সকাল থেকেই আমার জীবনের সৌন্দর্য শুরু হয়েছে। এসব ভাবতেই ঠোঁটের কোণে তৃপ্তির হাসি ফুটে উঠছে। সমাপ্ত।